বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির একই চত্বরে প্রতিষ্ঠিত এই জাদুঘর 2013 সালের 5 অক্টোবর কয়েকজন মুদ্রা সংগ্রাহক ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় গড়ে ওঠে টাকা জাদুঘর। সব বয়সী মানুষের কাছে সমান আকর্ষণীয় এই জাদুঘর। জাদুঘরের ক্যাম্পাসে ঢুকলে প্রথমেই চোখে পড়বে এই চমৎকার মুরাল। মুরালটির নাম টাকা গাছ। গাছের আদলে নির্মিত এই শিল্পকর্মে ধরে আছে বিভিন্ন সময়ের টাকা, যেন রূপকথার সেই টাকার গাছ এটি। আরেকটু এগুলে আছে টাকার কলসি, কড়ি থেকে কয়েন, মুদ্রার বিবর্তন ও ব্যবহারের উপর আরেকটি শিল্পকর্ম। আমাদের জাদুঘর পরিদর্শনের পরিকল্পনা কর্তৃপক্ষের কাছে আগেই জানিয়ে রাখা হয়েছিল, তাই খবর পেয়ে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের উপমহাব্যবস্থাপক ও টাকা জাদুঘরের প্রধান কর্মকর্তা রাজেন্দ্রলাল তালুকদার আমাদের উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করেন। পরিচয় করিয়ে দেন প্রদর্শন সহযোগী কর্মকর্তার সঙ্গে। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা দিয়ে শুরু হয় টাকা জাদুঘরের প্রদর্শনী দেখা। খ্রিস্টপূর্ব 4র্থ থেকে 2য় শতক, জি, 2500 বছরেরও পুরনো। গান্ধার জনপদের বক্রদণ্ড আকৃতির ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, ঢালাই তাম্র মুদ্রা, এগুলো ঢালাইয়ের উপর না? জি। এটা 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 কত শতকের? এটা হচ্ছে 2nd সেঞ্চুরি, 2য় শতকের এটা। আচ্ছা, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা খ্রিস্টপূর্ব 4র্থ থেকে 2য় শতক। এই কয়েনগুলো মূলত রৌপ্য ধাতু দিয়ে তৈরি হয়েছে। আর কয়েনগুলো আমরা বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছি, কোনোটা একই রকম না, এক একটা হচ্ছে গোলাকার, কোনোটা একটু স্কয়ার আকৃতির, কোনোটা একটু বেশি পঞ্চভুজ আকৃতির। আর কয়েনগুলোর উপরে আমরা দেখব লেখার পরিবর্তে কিছু আমরা ছাপচিহ্নের লক্ষণ দেখতে পাচ্ছি, যেমন কিছু চিত্র দেখতে পাচ্ছি, পাহাড়, পর্বত, নদী, সূর্য, গাছ, পাখি, মাছ। বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের সর্বপ্রাচীন মুদ্রা হচ্ছে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, তাই না? জি। এগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মুদ্রাগুলোতে কোনো লেখার ব্যবহার পাওয়া যায় না, তবে আমরা বেশ কিছু প্রতীকের ব্যবহার দেখতে পাই। যে প্রতীকগুলো আমরা এখানে যে ছবির মাধ্যমে দেখিয়েছি, বিভিন্ন পাহাড়, পর্বত, নদী, মাছের ছবি, গাধা বা হাতির ছবি দেখতে পাচ্ছি। আসলে এই প্রতীকগুলো তারা এই জন্যই ব্যবহার করতো, আমাদের কাছে এটা দুর্বোধ্য কেন প্রতীকগুলো ব্যবহার করা হতো। আসলে সেই সময়কার মানুষ এই প্রতীকগুলো দেখেই বুঝতো এটা কোন এলাকার মুদ্রা, কোন রাজ্যের মুদ্রা। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলকে তারা মুদ্রা দেখে সহজে পৃথক করতে পারতো। কুষাণ তাম্র মুদ্রা মানে হচ্ছে কুষাণ যুগের এগুলো মুদ্রা, তাই না? কুষাণ যুগ খ্রিস্টপূর্ব কত শতাব্দী? 1ম এবং 2য় শতকে ছিল। প্রাচীন ভারতের একটি জাতি কুষাণ জাতি। আপনি ইতিহাসের ছাত্রী, সেই কারণে আপনি এগুলো জানেন। জি। এদিকে এই যে এখানে দেখছি গুপ্তোত্তর যুগের বাংলার মুদ্রা, হ্যাঁ? হরিকেল মুদ্রা মানে হচ্ছে হরিকেল নামে যে জনপদ ছিল সেই জনপদের মুদ্রা। এগুলো দেখে কিন্তু আমার কাছে অনেকটা এখনকার আমরা যে কয়েন আমরা ব্যবহার করি অনেকটা সেই কয়েনের ছাপের মতো, তাই না? জি জি, ওরকমই দেখতে, কিন্তু এই কয়েনটার উপরে যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি একটা ষাঁড়ের চিহ্ন। এটাকে বলা হচ্ছে যে হিন্দুদের দেবতা শিব, শিবের বাহন নন্দী বা ষাঁড়। দেখতে পাচ্ছি একটা 3টা চিহ্নের মতো একটা চিহ্ন আছে, এটাকে বলা হচ্ছে ত্রিশূল। গুপ্তদের পরবর্তী সময়ের যে সিলভার কয়েনগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এটা গুপ্ত উত্তর যুগের রৌপ্য মুদ্রা। আছে মুদ্রা দিয়ে বানানো অলংকার, একসময়ের বিনিময়ের মাধ্যম কড়ি। মানে অর্থাৎ মুদ্রার যে বিবর্তনটা সেটা এই জাদুঘরে আসলে যে কেউ দেখতে পাবে, তাই না? এটা অসাধারণ। বাংলার স্বাধীন সুলতানদের প্রতীক। আচ্ছা, এখানে আমরা একই সঙ্গে এই বিভিন্ন প্রতীকগুলো দেখতে পাচ্ছি, তাই না? এখানে হচ্ছে যে ওই সময়টাকে তুলে ধরারও চেষ্টা করেছেন আপনারা। মুঘল সম্রাটদের মুদ্রা, আচ্ছা, এগুলো হচ্ছে মুঘল আমলের বিভিন্ন সম্রাটের আমলে যেসব মুদ্রাগুলো ছিল, না? আর এই মুদ্রাগুলো অন্য মুদ্রাগুলো দেখে আসছে আমরা বড় পাতলা সাইজে, আর এই মুদ্রাগুলো অনেকটা ভারী, মেটালের যে একটু বেশি ব্যবহার হয়েছে মুঘল যুগের কয়েনগুলোতে। এখানে আমরা স্বর্ণ মুদ্রা দেখতে পাচ্ছি, তাই না? জি। সুলতানি, মুঘল ও ব্রিটিশ ভারতীয় স্বর্ণ মুদ্রা, এগুলো বিভিন্ন যুগের স্বর্ণ মুদ্রা। আগের মুদ্রাগুলোর চাইতে আরেকটু পরিপূর্ণ বা আরেকটু পলিশড, আরেকটু উন্নত মনে হচ্ছে। ছাপাগুলো যেমন অনেক
গভীর বলে মনে হচ্ছে, সুন্দর মনে হচ্ছে, তাই না? ক্লিয়ার বোঝা যাচ্ছে সব। আচ্ছা এটা কি, এটা ঠিক মনে হয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না ঠিক মতো। এটা 3D মনিটর। আচ্ছা। আমাদের মিউজিয়ামে যে স্মারক মুদ্রাগুলো আছে, রৌপ্য মুদ্রা স্মারক, সেগুলো ত্রিমাত্রিক রূপটা এখানে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে। একটা সময় যে মানুষ এইভাবে মানে লেনদেন গুলো করতো, তাই না? লেনদেন করতো যে যখন বস্তায় করে মুদ্রা- সম্ভবত ধান চাল নিয়ে এসছে, আরেকজন একজন গরু গরু নিয়ে নিয়ে এসছে, এসছে। না? মানে গরুর বদলে ধান অথবা ধানের বদলে গরু, তাই না? একজন চাষি, তাকে দেখতে পাচ্ছি যে একজন মহাজনের কাছে পাট বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে। গ্রামের একজন মহিলা একটা বাঁশের খুঁটিতে ছিদ্র করে টাকা জমাচ্ছে। আসলে এটার দ্বারা বোঝানো হচ্ছে যে টাকার সেভিং সিস্টেমটা, যে মানুষের মধ্যে সঞ্চয় করার একটা প্রবৃত্তি চলে আসছে। আবার এখানে দেখতে পাচ্ছি দুজন লোক কথা বলছে, এটা আসলে হয়তো লেনদেন সম্পর্কিতই কোনো কথা। আবার কিছু ব্যাংকের ছবি দেখতে পাচ্ছি, ব্যাংকের মাধ্যমে লেনদেন ও বাণিজ্য নিরাপদ। এটা আসলে আধুনিক ব্যবস্থাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই শোকেসে আমরা দেখতে পাচ্ছি আসাম রাজাদের মুদ্রা। আসাম রাজারা আসলে মুঘল রাজাদের সমসাময়িকী ছিলেন, সেই সময়কার বিভিন্ন কয়েন। আর আচ্ছা, এবং এই কয়েনগুলো আমরা মানে বেশ কাটা কাটা অনেকগুলো কাটা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, অন্যগুলোর চেয়ে আলাদা। এটা হচ্ছে অষ্টভুজাকৃতির। আর একটু খেয়াল করলে দেখবো আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত কয়েনে বাংলা লেখা দেখি নাই, এবং কিন্তু কয়েনগুলোর উপরে স্পষ্ট বাংলা লেখা দেখতে পাবো। বাংলা লেখা? তখনকার সময় আসাম রাজ্যে যে বাংলাটা প্রচলিত ছিল। ডিজিটাল টাচ স্ক্রিন, এখানে ফিঙ্গার টাচের মাধ্যমে একজন দর্শনার্থী সে জানতে পারবে যে মিউজিয়ামে সংরক্ষিত বিভিন্ন কয়েন সম্পর্কে, বিভিন্ন নোট সম্পর্কে বিভিন্ন আইডিয়া নিতে পারবে। এখানে আছে কোচ রাজাদের মুদ্রা। কোচরাও ছিল আসাম রাজাদের সমসাময়িক। তাদের কয়েনের আকৃতিটাও দেখতে পাচ্ছি গোল আকৃতির। আবার আমরা আসাম রাজাদের মুদ্রায় যে বাংলাটা লেখা দেখতে পেলাম, এখানে কিন্তু এই সেম বাংলাটা ব্যবহার করা হয়েছে। রাজাদের নাম, কয়েনের নাম, সময়কালটা। আচ্ছা, এই যে নাম্বার দিয়ে দিয়ে জি, এখানে জি, সব জি। তালিকা করে লেখা আছে, তাই না? যে লিস্টে দেওয়া আছে। আচ্ছা, এখানে ব্রিটিশ ভারতের মুদ্রা, তার মানে হচ্ছে জি, যে জি। আমরা ব্রিটিশ পিরিয়ডে চলে আমলে আসছে। আসলাম, না? জি। বাহ, এই সময় এটা কি যে রানী ইস্ট এলিজাবেথের ইন্ডিয়া, ছবি? হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন শাসন করতো, সেই শাসন আমলে এখানে যে রানী পোর্ট্রেটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রানী ভিক্টোরিয়া। ও রানী ভিক্টোরিয়া, জি, না? জি। এই প্রথম আমরা কয়েন এসে দেখতে পাচ্ছি ব্রিটিশ পিরিয়ডের যে কয়েনগুলো, এখানে লেখা আছে যে 2 আনা 1 রুপি। কোথায় লেখা এই যে আছে? যে লিস্টে আমরা ও তালিকার মধ্যে লেখা আছে, না? ইয়ে কয়েনের মধ্যে কি লেখা আছে? কয়েনের গায়ে লেখা আছে, কিন্তু সেটা মানে সূক্ষ্ম। ব্রিটিশ ভারতের শাসক রানী ভিক্টোরিয়া, সম্রাজ্ঞী ভিক্টোরিয়া ও সপ্তম এডওয়ার্ড এর 1 রুপি মূল্যমানের রৌপ্য মুদ্রা। আচ্ছা, এখানে একটা মুদ্রা দেখতে পাচ্ছি, সম্রাট অষ্টম এডওয়ার্ডের তাম্র মুদ্রা। আচ্ছা, এটার মাঝখানে আমরা ছিদ্র দেখতে পাচ্ছি। জি, ছিদ্র থাকাতে এই কয়েনটাকে আমরা বলছি এটা কানাকড়ি। এটা হচ্ছে যে এটা হচ্ছে সেই metal টা- কানাকড়ি, তাই না? মাঝখানে মানে ছিদ্র এই করা। ধরনের মাঝখানে ছিদ্রওয়ালা যে কয়েনগুলো, এগুলোকে কানাকড়ি বলা জি, হতো। ফোটা পয়সা বা কানাকড়ি বলে। ইন্টারেস্টিং, মানে কানাকড়ির কথা আমরা কিন্তু বইয়ে পড়েছি। বই পড়েছি, গল্পে শুনেছি। আমি তো আমার দর্শকদের বলবো যে এই জাদুঘর পরিদর্শন করলে তারা কানাকড়িও দেখতে পাবে। আর এখানে ব্রিটিশ আমরা ভারতের মুদ্রা। শুধু কয়েনই দেখে আসলাম এতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, এই টাকা দেখতে কোনো পাচ্ছি, পেপার কাগজের মানি নোট। দেখি নাই বা কাগজের নোট দেখি নাই। ব্রিটিশরা তো সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে কাগজের নোটের প্রচলন করে, লর্ড ক্যানিং 1835 সালে। এটা হচ্ছে সেই সকল কাগজের নোটগুলা তখনকার সময়ে 1 রুপি, 2 রুপি, 5 রুপি, 10 রুপি, এত 100 বড় রুপি নোট? মূল্যমানের। হ্যাঁ, একটা সময় কিন্তু আমাদের দেশের স্বাধীন দেশের নোটগুলো অনেক বড় ছিল। বাহ, আবার এখানে আমাদের 5 পয়সা যে ছিল সেরকম একটি কয়েন দেখতে পাচ্ছি, 10 পয়সার 10 মতো একটি পয়সার কয়েন মতো। দেখতে পাচ্ছি। সব কয়টা কয়েনই সম্রাট পঞ্চম জর্জের। হ্যাঁ, সম্রাট তার- পঞ্চম জর্জের রাজত্বকালে বিভিন্ন মূল্যমানের ধাতব মুদ্রা, এগুলো 1910 থেকে 1936 36। খ্রিস্টাব্দ। আর এবার চলে আসছি আমরা পাকিস্তান পাকিস্তান। আমলের ব্যাংক হ্যাঁ, হ্যাঁ, নোট ও মুদ্রা। পাকিস্তান আমলে চলে আসছে, একদম তার মানে আমরা ব্রিটিশ আমল শেষ করে। সেই প্রাচীন আমল থেকে মুঘল থেকে ধীরে 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 ব্রিটিশ, Step by ব্রিটিশ থেকে step, ভারত, ভারত থেকে আমরা পাকিস্তান আমলে চলে আসলাম। মানে মুদ্রা দেখতে দেখতে আমরা ইতিহাসের পরিক্রমার ভেতর দিয়ে চলছি, তাই তো?
1, 5, 10, 50, 100, 500 রুপি মূল্যমানের পাকিস্তান আমলের ব্যাংক। ব্যাংক নোট। আচ্ছা, আবার এখানে আমরা কয়েনও দেখতে পাচ্ছি, তাই না? পাকিস্তান আমলের যে পয়সাগুলো ছিল। আচ্ছা, এগুলো কি? এগুলো Price হচ্ছে bond? প্রাইস বন্ড। এখন আমরা যে আধুনিক প্রাইস বন্ডগুলো দেখি, এগুলো হচ্ছে পাকিস্তান আমলের সেই সকল প্রাইস বন্ড। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বাইরের দেশের বিভিন্ন ব্যাংক নোট, যেমন চীনের, এই যে চীনের রাশিয়ার, ব্যাংক নোট। হ্যাঁ জার্মানির। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক নোট রাশিয়ার, এটা হচ্ছে এই ব্যাংক নোটটা। এটাই কি হ্যাঁ। পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক নোট? হ্যাঁ, রাশিয়ার ব্যাংক নোট। আর এগুলো হচ্ছে আমরা এতক্ষণ তো নোটের সাইজ সাধারণত এরকম হয়ে থাকে হরিজন্টাল, এগুলো হচ্ছে ভার্টিক্যাল শেপের কিছু ব্যাংক নোট। এখানে আমরা কিছু বিলুপ্ত দেশের ব্যাংক নোট দেখতে পাচ্ছি, যে দেশগুলো এখন আর বিশ্ব মানচিত্রে এই নামে নেই, একটা সময় ছিল। চেকোস্লোভাকিয়া দেখতে পাচ্ছি। চেকোস্লোভাকিয়া ভেঙে এখন দুটি দেশের সৃষ্টি হয়েছে, যেমন চেক প্রজাতন্ত্র আর একটি হচ্ছে স্লোভাকিয়া। আবার দেখতে পাচ্ছি জায়ারের ব্যাংক নোট। জায়ারের নামে এখন আর কোনো দেশ নেই, যেমন এখন হয়েছে এটা কঙ্গো প্রজাতন্ত্র। এগুলো হচ্ছে বিভিন্ন দেশের পলিমার নোট, জি, যেগুলো পলিমার। পানিতে ভেজে না। জি, আমাদের দেশেরও তো এই ধরনের মুদ্রা এরকম। ছিল। জি, যেমন 10 টাকার একটা নোট আমরা ব্যবহার করেছি। আচ্ছা, এখানে কি আছে? এখানে আছে, এখানে যে বিলুপ্ত দেশগুলোর কাগজের নোট দেখলাম, এখন সেই দেখতে পাবো দেশগুলোর কয়েনগুলো না? কয়েনগুলো। এই কয়েনগুলো এবং এই কাগজের নোটগুলো দেখে না আমার মানে মনটা জানি কেমন করে উঠেছে। মানুষ মারা গেলে যেরকম, যে মৃত মানুষের ছবি দেখে যেরকম, সেরকম এই দেশগুলো পৃথিবীতে নাই। হ্যাঁ, আমার কাছে ঠিক তাদের মুদ্রা আছে, আমার কাছে ঠিক এই ধরনের একটা কষ্টের অনুভূতি হয়েছে। সেটাই। এখানে একটা বিশেষ মুদ্রা প্রদর্শনী দেখতে পাবো। উনি হলেন মোহাম্মদ হোসাইন চৌধুরী, টাকা জাদুঘরের একজন বিশেষ উপহারদাতা। আচ্ছা, এখানে যে দুটো শোকেসে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন, উনি সব কয়টা কয়েন উনি নিজের পার্সোনাল কালেকশন থেকে আমাদের মিউজিয়ামকে উপহার দিয়েছেন। এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন কমেমোরেটিভ কয়েন বা স্মারক মুদ্রা। আচ্ছা, স্মারক মুদ্রাগুলো একটু বড় সাইজের হয়, তাই না? হ্যাঁ, স্মারক মুদ্রাগুলো রেগুলার মুদ্রার মতো না, একটু বড় সাইজের, মেটালটাও চেঞ্জ থাকে। আর এগুলো হচ্ছে এই স্মারক কয়েনগুলো তৈরি করা বিভিন্ন মাস্টার ডাইস। ও, এই 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 যে যে গ্লাসের এগুলো, মধ্যে এগুলো দেখতে পাচ্ছি। এগুলো ডাইস। বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা তৈরির জাপান টাকশালের মাস্টার ডাইস। তার মানে হচ্ছে মাস্টার ডাইসটা আবার ফেরত দিয়ে দেওয়া হয়, তাই না? ফেরত দিয়ে দেওয়া হয়, বাইরের মিন্ট থেকে এগুলো আসে ও, আসলে। বিশ্ব স্মারক মুদ্রা। এমনি যেগুলো প্রচলিত রেগুলার মুদ্রা, ওগুলো তো আর মাস্টার সেগুলো ডাইস দেওয়া হয় না। মাস্টার ডাইস, এই যে 1 টাকার মাস্টার ডাইস হচ্ছে এটা। ও, মানে আমাদের আচ্ছা। কয়েনগুলো বাইরের মানে মিন্ট থেকে আসে। 1 টাকার মাস্টার ডাইস এখানে আছে। জি জি, তো অসাধারণ, মানে আমরা যে টাকা ব্যবহার করছি তার মাস্টার ডাইস এখানে আছে। দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশের টাকা দেখতে পাচ্ছি, তাই না? স্বাধীন বাংলাদেশের। এই যে সেই 1 টাকার নোট, আমরা ছোটবেলায় এই 1 টাকা দিয়ে কিন্তু কেনাকাটা করেছি। বিভিন্ন মূল্যমানের বাংলাদেশের স্মারক নোটের অনুমোদিত অনুমোদিত নকশা। নকশা। আচ্ছা, তার মানে হচ্ছে যে নকশা যে প্রথম অনুমোদন করা হয় কিভাবে, হ্যাঁ হ্যাঁ এবং সেখানে আমরা অনেকের মানে সিগনেচার দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ। এবার আপনাকে দেখাই যে এই শোকেসে আছে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের 500 টাকা নোটের যে বিবর্তনটা। আমরা কিছু স্পেশাল কিছু দেখতে পাচ্ছি, তাই না? জি জি এটা এটা সম্ভবত মুদ্রা ওজন করার মেশিন। জি জি, এটা মুদ্রা ওজন করে এটা দিয়ে। আর তারপর এখানে একটা শোন দেখতে পাচ্ছি। এটা শুন দেখতে পাচ্ছি, এটা দিয়ে আসলে কয়েন নতুন তৈরি করার পর শুনটা দিয়ে টেনে উঠানো হয়। আচ্ছা, কয়েন মানে গুলো। হাতের স্পর্শ না না লাগে। লাগে। এই পাশে কিছু স্পেশাল কয়েন দেখতে পাবো, এগুলাকে বলা হচ্ছে টোকেন কয়েন। আর এখানে কাঠের বক্স দেখতে পাচ্ছি, এগুলো কি আসলে? এগুলো আসলে আমাদের যে ধাতব মুদ্রাগুলো আছে সেগুলো বাইরের মিন্ট থেকে তৈরি হয়ে আসে। তো এরকম কাঠের বক্সের ভিতরে মিন্ট মানে কি, এক ধরনের মিন্ট প্রেস? টাকশাল থেকে, বাইরের টাকশাল থেকে আসে। ও, বিদেশে জাপান, ছাপানো জার্মান, হয় হ্যাঁ টাকশাল। হ্যাঁ।
পারবো আমরা বাংলাদেশে প্রচলিত এখন বিভিন্ন নোটের অ্যাপ্রুভড ডিজাইন, অনুমোদিত নকশা। আচ্ছা যে প্রসেসিং এর নকশাগুলো মাধ্যমে- যখন অনুমোদন হয়েছিল সেই অনুমোদনের বিভিন্ন স্বাক্ষর। ফরেন গ্যালারিতে যাবো এবার। আমাদের এই গ্যালারি দেখা শেষ, 2 নাম্বার গ্যালারি। 2 নম্বর গ্যালারি। আচ্ছা, মটকা দেখতে হ্যাঁ, পাচ্ছি, অনেক বড় বিশাল মটকা। মটকা আর কি। বাহ, গ্রাম দেশে এই ধরনের এই মটকা ধরনের মটকা একসঙ্গে ব্যবহার আমরা করা হয়। ছোটবেলায় দেখেছি, তাই না? জি জি বিদেশের মুদ্রা এখানে বিদেশের প্রদর্শন করা মুদ্রাগুলো হয়েছে এখানে আসলে না, আছে, এই জি, 2 নাম্বার গ্যালারিতে। জি। এখানে আরব এখানে আমিরাতে মানে অর্থাৎ আরবিক কান্ট্রি আরবিক কান্ট্রিগুলোর যে ব্যাংক নোটগুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি, কমিউনিটিভ কয়েনগুলো। পরিদর্শন শেষে মাত্র 50 টাকার বিনিময়ে 1 লাখ টাকার একটি স্মারক ব্যাংক নোটে নিজের ছবি ছাপিয়ে নিয়ে জাদুঘর পরিদর্শনের স্মৃতি ধরে রাখার ব্যবস্থাও আছে টাকা জাদুঘরে। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার যে ক্রমবিকাশ, তার ইতিহাস আমরা এই জাদুঘরে আসলে জানতে পাই। যদি কেউ বাংলাদেশের সাথে সাথে অন্যান্য দেশেরও অর্থনৈতিক ক্রমবিকাশ সম্পর্কে জানতে চায়, তাহলে অন্তত একবার হলেও টাকার জাদুঘরে আসা উচিত। নবীন যারা আছে প্রবীণ সবাইকেই আমি সাজেস্ট করবো তারা সবাই যেন একবার হলেও এখানে আসে। এখানে দর্শনার্থীরা এসে খুবই আনন্দিত হন বা খুবই এখানে আছে একটি ক্যাফেটেরিয়া। টাকা জাদুঘরের এই ক্যাফের নাম কয়েন ক্যাফে। ঢাকার মিরপুর 10 নম্বর থেকে বা মিরপুর 1 নম্বর হয়ে পায়ে হেঁটে, রিক্সা বা গাড়িতে করে পৌঁছানো যায় বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘরে। সপ্তাহের বৃহস্পতিবার টাকা জাদুঘর বন্ধ থাকে, আর শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলো সকাল 11টা থেকে